ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে লেসন ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। প্রথমে আমরা জেনে নিব হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি বলতে সাধারণত কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেটওয়ার্ক এবং আমাদের যে ডেটাগুলো আছে এগুলো সুরক্ষিত করা বা এগুলো সুরক্ষিত রাখার যে পদ্ধতি সেগুলো সবই সাইবার সিকিউরিটির মধ্যে পড়ে। অর্থাৎ সাইবার সিকিউরিটি এমন একটা বিদ্যা বা এমন একটা জ্ঞান বা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের সেন্সিটিভ ডেটা বা যে কোনো ডেটা আমাদের ডিভাইসকে সিকিউর অর্থাৎ সুরক্ষিত রাখতে পারি। টাইপস অফ সাইবার সিকিউরিটি। টাইপসের ভিতরে আছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি বলতে সাধারণত হসপিটাল, ট্রাফিক লাইট, ওয়াটার পিউরিফিকেশন এগুলো বোঝায়। এছাড়া আছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। অ্যাপ্লিকেশন সিকিউরিটি বলতে অ্যাপ্লিকেশন বোঝায় লাইক কোনো একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তারপর আছে নেটওয়ার্ক সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি এবং ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি সিকিউরিটি। ইন্টারনেট অফ থিংস যেটি বা আইওটি সিকিউরিটি এটা হচ্ছে একটু বৃহৎ বা একটু বড় পরিসরে আছে। ইন্টারনেট অফ থিংস বলতে আমরা কী বোঝাই, আমাদের টেলিভিশন, আমাদের রাউটার এগুলো সবই আইওটির ভিতরে অন্তর্ভুক্ত। দ্য ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটির গুরুত্ব কতটুকু বা আমরা কেন শিখবো সাইবার সিকিউরিটি, শিখলে আমাদের লাভ কী? সাইবার সিকিউরিটি আমরা এই কারণে শিখব, আমরা আমাদের সরকার, আমাদের বা আমরা যে দেশে আসি বা আমরা যেখানে আসি, আমাদের যে সরকার প্রধান আছে বা আমাদের গভর্নমেন্ট, মিলিটারি, কর্পোরেট যে অফিস আছে বা অর্গানাইজেশন বা আমাদের ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো আছে লাইক আমাদের ব্যাঙ্কগুলো এবং আমাদের যে মেডিকেল অর্গানাইজেশনগুলো আছে এগুলো আমাদের ডেটাগুলো কালেক্ট করে, এগুলো প্রসেস করে এবং স্টোর করে রাখে। আমাদের ডাটাগুলো তারা স্টোর করে রাখে। এখন এই ডাটাগুলো স্টোর করে রাখছে, এখন এই ডাটাগুলো যদি কোনো কারণে লিক হয় বা এগুলো হ্যাকিংয়ের মাধ্যমে এই ডাটাগুলো যদি এক্সপোজ হয়ে যায় তখন একটা প্রবলেম যে আমাদের সেন্সিটিভ ইনফরমেশনগুলো লিক হয়ে গিয়েছে। তো আমাদের সেন্সিটিভ ইনফরমেশনগুলো যেন সুরক্ষিত থাকে, আমাদের সার্ভিস বা আমাদের সিস্টেম, আমাদের ডিভাইসগুলো যেন সুরক্ষিত থাকে, সুরক্ষিত রাখার জন্য আমাদের সাইবার সিকিউরিটির গুরুত্ব অনেক। এখন সাধারণত আমরা বলতে পারি আমাদের যে আমাদের সরকার আমাদের এনআইডি কার্ডের যে ডাটাবেজে রেখে দেয়, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে এগুলো সরকারের ডাটাবেজে আছে। এখন এই ডাটাবেজ যদি লিক হয় বা ব্রিচের শিকার হয় তখন কী হবে, আমাদের অনেক সেন্সিটিভ ইনফরমেশনগুলো লিক হয়ে যাবে। টাইপস অফ সাইবার থ্রেট। সাইবার থ্রেটকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সাইবার ক্রাইম, দ্বিতীয় সাইবার অ্যাটাক এবং 3 নম্বর সাইবার টেরোরিজম। এখন সাইবার ক্রাইম বলতে আমরা কী বুঝি? সাইবার ক্রাইম বলতে আমরা বুঝি কোনো একজন ব্যক্তি অথবা একটা গ্রুপ যখন আর্থিক লাভের জন্যে কোনো ক্রাইম করে থাকে অর্থাৎ বা কোনো অ্যাটাক সংগঠিত করে থাকে, সেগুলি সাইবার ক্রাইমের মধ্যে। তারপর থাকে সাইবার অ্যাটাক। সাইবার অ্যাটাক বলতে আমরা সাধারণত বুঝি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইনফরমেশন গ্যাদার করার জন্য যে সাইবার অ্যাটাকগুলো হয়ে থাকে বা যে অ্যাটাকগুলো হয়ে থাকে বা যে ক্রাইমগুলো হয়ে থাকে সেগুলো সাইবার অ্যাটাকের ভিতরে। অর্থাৎ ইনফরমেশন গ্যাদার করা এখানে মূল লক্ষ্য এবং সেই ইনফরমেশনগুলো অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারপর থাকে সাইবার টেরোরিজম। এখন সাইবার টেরোরিজম বলতে আমরা বুঝি প্যানিক বা ভয় বা ভীতি প্রদর্শনের জন্য ইলেকট্রনিক সিস্টেমগুলোকে অ্যাক্সেস নেওয়া। সোজা কথা এটা হচ্ছে সাইবার টেরোরিজমের মধ্যে পড়ে। তারপর টাইপস অফ সাইবার থ্রেট আমরা তো একটু আগে জানলাম, আমরা একটু টোটালটাকে 3 ভাগে ভাগ করছি বা 3টা ফেজে আমরা ফেলছি। এছাড়াও তো অনেক সাইবার থ্রেট আছে। আমরা এখন জানবো কয়েকটা কমন মেথড সম্পর্কে। তার ভিতরে আছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার বলতে আমরা কোনো একটা দুঃখিত, ম্যালওয়্যার বলতে আমরা কোনো একটা ম্যালিশিয়াস প্রোগ্রামকে বুঝি। তারপর আছে ভাইরাস। ভাইরাস হচ্ছে কোনো একটা সেলফ রেপ্লিকেন্ট প্রোগ্রাম যে নিজেই হচ্ছে নিজেকে কোনো একটা ফাইল ক্লিন করতে পারবে বা এটা হচ্ছে নিজেই নিজেকে রেপ্লিকেট করে এটা স্প্রিড করতে পারবে, সেটা হচ্ছে ভাইরাস। তারপর আছে ট্রোজান। ট্রোজান বলতে সাধারণত
একটা লেজিট সফটওয়্যারের মতোই বা কোনো একটা লেজিট সফটওয়্যার, তার ভিতরে কোনো একটা ম্যালিশিয়াস প্রোগ্রাম থাকে যেটা হচ্ছে হুবহু একটা লেজিট সফটওয়্যারের মতোই মনে হয়, কিন্তু এর উদ্দেশ্য থাকে সিস্টেমকে বা ডিভাইসকে হার্ম করা এবং সেন্সিটিভ ইনফরমেশন গ্যাদার করা। উদ্দেশ্য আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা এখন যে পিডিএফটি দেখছি এটা আমরা ডকুমেন্ট ভিউয়ারে দেখছি। এখন যে ডকুমেন্ট ভিউয়ার এটা যদি পেইড হতো, আমরা অনেক সময় কী করি যে পেইড যে টুলসগুলো আছে সেগুলো আমরা অনলাইনে সার্চ করলে ফ্রিগুলো পেয়ে যাই। এখন যে ফ্রিগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন বলে। তো এই ক্র্যাকগুলো তো আর আমরা এমনি পাচ্ছি না। তো 99% যে ফ্রি সফটওয়্যারগুলো আছে সেইগুলা সেফ না আমাদের জন্য, সোজা কথাই সেগুলো সেফ না। তো এখন আমরা হচ্ছে ডকুমেন্ট ভিউয়ার এটা পেইড সফটওয়্যার, এখন যদি আমরা ক্র্যাক ভার্সন ফ্রিতে ব্যবহার করার জন্য ফ্রি ভার্সন চালাচ্ছি, তো এটা সাপোজ যদি আমরা ফ্রি ভার্সন চালাতাম, তো এখানে দেখা যাচ্ছে যে ক্র্যাক করছে এই ভার্সনটা, পেইড ভার্সনটি যে ক্র্যাক করেছে সে হয়তো কোনো একটা ম্যালিশিয়াস প্রোগ্রাম এর ভিতরে রান করে দিয়েছে, সেটা আমরা ট্রোজান হিসেবে। তো সেটা আমরা যখন ডকুমেন্ট ভিউয়ারটা অন করছি, আলটিমেটলি অ্যাটাকার তার প্রোগ্রামটা রান করে ফেলছে এবং আমাদের ডিভাইসকে সে হার্ম করতে পারে, অ্যাক্সেস নিতে পারে এবং সেন্সিটিভ যে ইনফরমেশন আছে সেইগুলো নিতে পারে। তারপর হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার মূলত স্পাই করার জন্য ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে সিক্রেটভাবে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, অনলাইন অ্যাক্টিভিটি বা অফলাইন, অবভিয়াসলি এগুলো ডিভাইস ভেদে আমাদের ডিভাইসে যে অনলাইন বা অফলাইন যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো স্পাই করে থাকে বা এবং যে ইনফরমেশনগুলো কালেক্ট করে। তারপর হচ্ছে র্যানসমওয়্যার। র্যানসমওয়্যারও ম্যালওয়্যারের ভিতরে থাকে, পর্যায় পড়ে থাকে বলতে র্যানসমওয়্যার ম্যালওয়্যার গ্রুপের অন্তর্ভুক্ত। এবং র্যানসমওয়্যার বলতে সাধারণত আমরা অনেক সময় দেখি যে আমাদের কারো পিসি বা আমাদের কোনো পরিচিত কারো পিসি টোটাল ফাইলগুলো বা টোটাল সিস্টেমটা এনক্রিপ্ট হয়ে গেছে, অর্থাৎ বোধগম্য নেই। ফাইলের নাম হয়তো ছিল আমার স্কুল, এখন সেটা চেঞ্জ হয়ে হিজিবিজি একটা নামে চলে আসছে, অর্থাৎ এনক্রিপ্ট হয়ে গেছে। এবং কোনো একটা ফাইল হয়তো ওপেন হচ্ছে এবং লেখা আছে যে তুমি যদি এটা পুনরায় ফিরে পেতে চাও বা তোমার ডাটাগুলো যদি ডিক্রিপ্ট চাও, তোমাকে এত ডলার পেমেন্ট করতে হবে অমুক অ্যাড্রেসে। তা এই যে অ্যাটাকগুলো হয় সেগুলো হচ্ছে র্যানসমওয়্যারের কারণে হয়। একটা ডাটাগুলা এনক্রিপ্ট হয়ে যায় এবং একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই ডাটাগুলিকে ডিক্রিপ্ট করার জন্য হ্যাকাররা হচ্ছে অফার করে থাকে, সেগুলো র্যানসমওয়্যারের ভিতরে থাকে পর্যায় পড়ে। তারপর আছে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যার সাধারণত অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট প্রচারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তারপর আছে বটনেট। বটনেট বলতে বোঝায় নেটওয়ার্কের ভিতরে বা একটা কম্পিউটারের ভিতরে যখন সাইবার ক্রিমিনাল তার নিজস্ব প্রোগ্রাম রান করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে তার বিভিন্ন অনলাইনে ইউজারের পারমিশন ছাড়া যদি কোনো টাস্ক করতে পারে, সেটা হচ্ছে বটনেটের ভিতরে থাকে। অর্থাৎ ধরেন আমার পিসিতে বা আপনার পিসিতে বটনেট আছে বা আপনার পিসির অ্যাক্সেস অ্যাটাকারের কাছে আছে। তো অ্যাটাকার যদি আপনার অ্যাক্সেসটি নিয়ে অনলাইনে কোনো একটা টাস্ক পারফর্ম করতে পারে, তাহলে সেটা বটনেটের পর্যায়ে আমরা ধরে নিতে পারছি। এখন বটনেটের সবথেকে বড় যে ব্যবহার সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অফ ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক আমরা পরবর্তীতে জানবো। তার আগে হচ্ছে বটনেট ডিনিয়াল অফ সার্ভিসে একজন করে, আর ডিস্ট্রিবিউটেড অফ ডিনিয়াল সার্ভিসে অনেকে করে। তা এই ক্ষেত্রে কী হয়, বটনেটগুলো অ্যাটাকে যুক্ত হয়। আপাতত এতটুকুই আমরা জেনে রাখছি। তারপর হচ্ছে সিকিউর ইনজেকশন। এখন হচ্ছে সিকিউর ইনজেকশন বলতে বুঝি আমরা কোনো একটা ডাটাবেজে ম্যালিশিয়াস সিকিউর স্টেটমেন্ট ব্যবহারের মাধ্যমে যদি ডাটাবেসকে আমরা লিক করতে পারি বা ডাটাবেস থেকে কোনো সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে সিকিউর ইনজেকশন। তারপর হচ্ছে ফিশিং অ্যাটাক। ফিশিং তো আমরা অনেকেই জানি। ফিশিং অ্যাটাক বলতে হচ্ছে লেজিট নয়, কিন্তু লেজিট দেখতে হবু সত্যিকার দেখতে কোনো ব্যাংক বা কোনো ওয়েবসাইট এর পরিচয় দিয়ে ভুল বা অ্যাটাকারের ওয়েবসাইটের ইনফরমেশন দেয় এবং ধরুন হচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকের থেকে আপনাকে প্রায় মেইল করে তাদের বিভিন্ন অফার সম্পর্কে। এখন অ্যাটাকার কী করলো, ওই ব্যাংকের লিঙ্ক জেনারেট করে
একটা ফিশিং লিঙ্ক জেনারেট করে আপনাকে মেইল করলো এবং বললো যে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ আছে বা আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আপনাকে এই লিঙ্কে যেতে হবে এবং আপনার অ্যাকাউন্টকে পুনরুদ্ধারের জন্য আপনার ক্রেডেনশিয়াল দিয়ে এটা লগ ইন করতে হবে। তো আলটিমেটলি কি, আপনি যদি তখন ওই লিঙ্কে আপনি যখন লিঙ্ক দেখছেন তখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো আমার ব্যাংকেরই লিঙ্ক, কিন্তু এটা আলটিমেটলি অ্যাটাকার ফিশিং লিঙ্ক জেনারেট করে দিয়েছে। এখন আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন এবং যে সাইটটি বা যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে, এখন যদি আপনি ওইখানে ক্রেডেনশিয়াল দেন এবং যে কোনো বাটনে ওকে করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার যে ক্রেডেনশিয়াল আছে সেটা কিন্তু ব্যাংকের কাছে যাবে না, অ্যাটাকারের কাছে যাবে, অর্থাৎ হ্যাকারের কাছে যাবে। তো এটা হচ্ছে ফিশিং অ্যাটাকের ভিতরে। এরপর আছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলতে আপনি মানে দুইটা পার্টির ভিতরে যখন ডেটা আদান প্রদান হয় বা কমিউনিকেশন হয়, তখন মাঝখানে যদি অ্যাটাকার চলে আসে এবং ডাটাগুলো স্নাইফ করে, সেটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মধ্যে পড়ে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আপনি হয়তো এখন আপনার ব্যাংক এ ধরে নিই আমরা, আপনার ব্যাংক এতে অ্যাকাউন্ট আছে, তো আপনি এখন ব্যাংক এতে লগ ইন করছেন, লগ ইন করে আপনার ব্যালেন্সটি চেক করবেন। এখন যখন আপনি লগ ইন করছেন, কী হওয়ার কথা ছিল, আপনি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা আপনি যখন অ্যাক্সেস করতে যাচ্ছেন, আপনার ডেটাটা, আপনার রিকোয়েস্টটা যাওয়া উচিত ছিল ব্যাংক এর কাছে, ব্যাংক এর সার্ভারে, তারপর ব্যাংক এ সার্ভার আপনাকে রেসপন্স পাঠাবে। আপাতত সহজভাবে আমরা এতটুকু বুঝি, আমরা কোর্সে আরও ডিটেলসভাবে প্যাকেট বা টিসিপি বা আইপি এইগুলো সম্পর্কে জেনে নিব। তো সহজ ভাষায় হচ্ছে, আপনি যখন লগ ইন করতে যাচ্ছেন ব্যাংকে, আপনার ইনফরমেশন আপনি ব্যাংকের সার্ভারকে দিচ্ছেন এবং আপনার ক্রেডেনশিয়াল যখন সঠিক থাকছে তখন ব্যাংক আপনাকে রেসপন্স পাঠাচ্ছে যে হ্যাঁ ওকে, এই যে তুমি লগ ইন করছো, তোমার এত ক্রেডিট আছে। এখন ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের ক্ষেত্রে কী হয়, আপনি এবং আপনার ব্যাংক এর কাছে মাঝামাঝি যখন আরেকজন চলে আসে, একটা থার্ড পার্টি অথবা অ্যাটাকার বা একজন হ্যাকার চলে আসে এবং সে আপনাদের ডাটাগুলো ইন্টারসেপ্ট করে। আপনি ক্রেডেনশিয়াল পাঠালেন ব্যাংক এর কাছে, কিন্তু মাঝখানে অ্যাটাকার আছে, তো আপনার ডাটাটা টোটাল সরাসরি ব্যাংক এর কাছে যাচ্ছে না, আগে যাবে অ্যাটাকারের কাছে। অ্যাটাকার সেই ডাটাকে মডিফাই করে সার্ভারের কাছে দিবে, অর্থাৎ ব্যাংক এর সার্ভারের কাছে। এখন ব্যাংক এ সার্ভার কি মনে করছে যে এটা লেজিট কাস্টমার, আমারই কাস্টমার, আমারই ইউজার, তখন কি করবে, সে আপনার কাছে ডাটা না পাঠিয়ে অ্যাটাকারের কাছে ডাটা পাঠাবে। অ্যাটাকার ওই ডাটাকে মডিফাই করুক বা দেখুক বা যা ইচ্ছা করুক, সে ওই ডাটাকে আপনাকে পাস করবে। তো এই যে আপনি আর আপনার ব্যাংক এর সার্ভারের মাঝখানে যখন আরেকজন চলে আসলো এবং আপনাদের টোটাল ডাটাকে সে ইন্টারসেপ্ট করলো বা মডিফাই করলো, সেগুলো হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তারপর আছে ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক বলতে বোঝায়, আমরা একটু আগে জেনে আসলাম বটনেটের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড অফ ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাকের ক্ষেত্রে কী হয়, সহজ ভাষায় আমরা বলি, একটা উদাহরণ যদি আমরা দিই, আমরা যখন এসএসসি বা এইচএসসিতে যখন আমরা রেজাল্ট দেখি, আমাদের যখন রেজাল্ট দেখতে যাই, একসাথে অনেকে যখন রেজাল্ট দেখতে যাই, তখন আমরা বলি যে লোডিং নিচ্ছে বা সার্ভার ডাউন বা হচ্ছে না, এই টাইপের কথাগুলো আমরা বলি। এখন ধরে নিই যে আমরা যে ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে চাচ্ছিলাম বা দেখতে চাচ্ছি, সেই ওয়েবসাইটের সার্ভার রেসপন্স আমরা ধরে নিচ্ছি সে 1 সেকেন্ডে 1000 মানুষকে রেসপন্স করতে পারবে, তার লিমিটেশন, হাইয়েস্ট লিমিটেশন 1 সেকেন্ডে 1000 মানুষকে সে সার্ভ করতে পারবে। এখন যদি 1 সেকেন্ডে 1000-এর জায়গায় যদি 1500 অথবা 2000 মানুষ তাকে রিকোয়েস্ট করে, সে কিন্তু রেসপন্স করতে পারবে না, কারণ তার লিমিটেশন 1000। তখন কী হবে, সার্ভারটি ডাউন হয়ে যাবে বা তার রেসপন্স ফেইল্ড আসবে। তো ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাকের ক্ষেত্রে এই জিনিসটি হয়। এই ক্ষেত্রে পিং ফ্লয়েড হয়, অর্থাৎ রিকোয়েস্ট অত্যাধিক পরিমাণে আইসিএমপি প্যাকেট রিকোয়েস্ট পাঠানোর ফলে যখন সার্ভার এটা রেসপন্স করতে পারে না, তখন সে ডাউন হয়ে যায়। তো এইটাই হচ্ছে ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাকের ক্ষেত্রে হয়ে থাকে। আর ডিস্ট্রিবিউটেড অফ ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাকের ক্ষেত্রে কী হয়, আমাদের যে বটনেটগুলো আছে, অর্থাৎ ধরুন আমার পিসিতে যদি এখন বটনেট থাকে, তো আমার অবর্তমানে অ্যাটাকার আমার পিসির অ্যাক্সেস নিতে পারছে, অর্থাৎ অনলাইনে অনেক টাস্ক করতে পারবে। সে কী করলো, সে কোনো একটা সার্ভারের উপরে ডিস্ট্রিবিউটেড অফ ডিনিয়াল সার্ভিস অ্যাটাক দিচ্ছে এবং আমার পিসিটাকেও সে সংযুক্ত করে নিতে পারলো। এখন ব্যাকএন্ডের থেকে অবভিয়াসলি কাজটা হবে, আমি তো জানতে পারবো না, আমার অবর্তমানেই হতে পারে। হ্যাঁ, তো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অফ ডিনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এছাড়া আরও কী আছে, ড্রাইডেক্স ম্যালওয়্যার আছে, ইমোটেটা ম্যালওয়্যার আছে, জিরো ডে অ্যাটাক আছে। আচ্ছা, আমরা মোটামুটি জানলাম। এখন আমরা জানবো ফিউ বিগেস্ট ডাটা ব্রিচেস বা ডাটা লিকেজ বলা যায় বা হ্যাকিং বলা যায়, যাই হোক, 21st সেঞ্চুরি কিছু বিগেস্ট ডাটা ব্রিচেস। প্রতিদিনই বলতে গেলে
হ্যাকিং বা ডাটা ব্রিচের শিকার হচ্ছি আমরা, ডাটা এই নিউজে আসছে, কিন্তু বৃহৎ বা বিগেস্ট যে ডাটা ব্রিচগুলো হয়েছে সেগুলোর আমরা কয়েকটা উদাহরণ এখানে দিব, যেন আমরা বুঝতে পারি যে একটা ধারণা করতে পারি যে কী পরিমাণ ডাটা ব্রিচের হচ্ছে বা আমাদের কী পরিমাণ ডাটাগুলো সিকিউর করা প্রয়োজন বা আমাদের সাইবার সিকিউরিটি গুরুত্ব কতটুকু। তো প্রথমে আমরা রেখেছি অ্যাডোবিকে। তো অ্যাডোবি হচ্ছে আমরা যে অ্যাডোব ইলিস্ট্রেটর বা অ্যাডোব ফটোশপ ইউজ করি সেই অ্যাডোবি কোম্পানি। এটা হচ্ছে অক্টোবরে 2013-তে হয়েছিল এবং 153 মিলিয়ন ইউজারের রেকর্ড লিক হয়েছিল বা ব্রিজের শিকার হয়েছিল। তারপর হচ্ছে ইবে আছে, এটা হচ্ছে 2014 সালের মে মাসে 145 মিলিয়ন ইউজারের ডেটা এক্সপোজ হয়েছিল। লিঙ্কডইন 2012 সালে 2012 এবং 2016 সালে 165 মিলিয়ন ইউজারের অ্যাকাউন্ট ব্রিজের শিকার হয়েছিল। ম্যারিয়ট ইন্টারন্যাশনাল 2014 থেকে 18 সালে 500 মিলিয়ন, ইয়াহু 2013 থেকে 14 ইম্প্যাক্ট হয়েছিল 3 বিলিয়ন ইউজার অ্যাকাউন্ট। ফেসবুক 2019 সালে ইম্প্যাক্ট হয়েছিল 419 মিলিয়ন ইউজার অ্যাকাউন্ট। ফেসবুক কিছুদিন আগেও ডাটা ব্রিচের শিকার হয়েছে, আমরা সেটা এখানে অ্যাড করিনি, আমরা 2019-এ 400 মিলিয়ন ইউজারের অ্যাকাউন্ট ব্রিচ হয়েছিল, আমরা সেটা অ্যাড করেছি। থ্যাংক ইউ ফর এ লাভলি সেশন।